আচ্ছা, আমরা তাহলে পড়ছিলাম নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এবং গতদিন আমরা কি পড়েছি না ইন ডিটেলস আবার আমরা পড়েছি যে স্পিন স্পিন কাপলিং কি করে হয় এবং বেশ কিছু এক্সাম্পল আমরা পড়েছি যে কিছু পার্টিকুলার অফ যে মলিকুলের স্পিন স্পিন কাপলিং কি করে হয়। আর আমরা কি পড়েছি না কেমিক্যাল ইকুইভ্যালেন্ট এবং ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট বলতে কি বুঝি সেইটা আমরা গতদিন ক্লিয়ার করেছি। আজকে আমরা কি কি পড়ব, একদম লাস্ট যে পার্টগুলো আজকে আমরা কভার করব সেইটাতে প্রথম পড়ব আমরা প্রোটন এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জ ব্যাপারটা কি, প্রোটন এক্সচেঞ্জ বা একে বলা হয় এক্সচেঞ্জেবল প্রোটন। এখন আমরা থ্রি বন্ডের কনসেপ্ট পড়েছি, মানে কাপলিং কিভাবে তিনটে বন্ডের দ্বারা হয় সেইটা আমরা পড়েছি। তাহলে আমরা যদি ইথানল মলিকুলের স্পেকট্রাটাকে আবার একটু ভালো করে বোঝার চেষ্টা করি, ইথানলের পুরো স্ট্রাকচারটা হচ্ছে এরকমই, এই CH3 এই CH2 এই OH, এইটা হচ্ছে ইথানলের স্ট্রাকচার। তাহলে এই যে 3H, এই যে তিনটে H, এই তিনটে H কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। তারপরে এই যে দুটো H, এই দুটো H আবার কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। তারপরে এইখানে যে একটা H, এটা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। এখন এদের স্প্লিটিং প্যাটার্ন কি রকম হবে, বা যদি প্রথমে বলি যে এদের ডেল্টা ভ্যালু কি রকম রিজিয়নে আসবে, মোটামুটি যদি একটা আন্দাজ করি, তাহলে সবথেকে ডেল ভ্যালু বেশি আসবে গিয়ে এইটা। কত আসবে না 4.5 রেঞ্জের মতো আসবে, কারণ ও একদম ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের পাশে আছে। তারপরে এইটা এ কত আসবে না মনে কর 3.5 এরকম আসবে রেঞ্জে। আর এইটাকে CH3 এ কোথায় আসবে না 1.5 রেঞ্জে আসবে এইটা। এবারে স্প্লিটিং প্যাটার্ন প্রথমেই এই মিথাইল এই তিনটেকে কে স্প্লিট করবে, এর পাশের দুটো CH2, তাহলে একে স্প্লিট করবে CH2, তাহলে 2 + 1 = 3, তাহলে এর কি হবে ট্রিপলেট। বেশ, এবারে এইটা রাশি অ্যালকোহলের যে H, এই Hটাকে একেও কে স্প্লিট করবে এই CH2, ফলে এরও হবে 2 + 1 = 3, এরও হবে কি না ট্রিপলেট। এবারে বোঝার চেষ্টা কর এই CH2টার স্প্লিটিং প্যাটার্ন কিরকমই হবে না। এই CH2 কে এই তিনটে হাইড্রোজেনও স্প্লিট করবে আর ওপাশের 1 হাইড্রোজেন এও স্প্লিট করবে। এই CH2 এর দ্বারাও স্প্লিটেড হবে, এর দ্বারাও স্প্লিটেড হবে। সেইটা কি রকম দেখতে লাগবে, দ্যাট উইল লুক। তাহলে নরমাল থিওরি মেইনটেইন করে কি দাঁড়ায়, যদি এই তিনটেকে দিয়ে আগে আমি ভাঙি, তাহলে প্রথমে এই ভাঙছিল, প্রথম একটা H, তারপরে এই দুটো H, তারপরে এই তিনটে H দিয়ে ভাঙলে এই রকমই আমার কি আসছিল কোয়াড্রেট। তাহলে এই CH2 কে এই তিনটে দিয়ে ভাঙলে, যদি এটাকে বলি HA HB HC, তাহলে প্রথমে HA স্প্লিট করলে এটা, HB স্প্লিট করলে এটা, HC স্প্লিট করলে এইটা। যেহেতু এই তিনটে প্রোটন কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, ফলে এই ভাঙাগুলো সবার ক্ষেত্রে সেম হবে, যে কোনো প্রবলেম নেই। এবারে এটাকে যদি বলি HD, এবারে সরি এইটা একটু ভুল হলো, এখানে H এ ভাঙলে এটা, HB ভাঙলে এইটা, HC ভাঙলে এইটা, এই যে চারটে এলো একে এবারে HB ভাঙবে। সেই ভাঙাটা কিরকমই হবে, একই রকমই নয়, সেটা এরকমই। সেটা এরকমই কেন না HD HCর সাথে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট নয়,
ফলে এদের যে গ্যাপ, এদের যে কাপলিং কনস্ট্যান্টটা ছিল এইচ ডি ভাঙার এই কাপলিং কনস্ট্যান্টটা ডিফারেন্ট হবে, এই রকমই হবে। তাহলে প্রত্যেক ছিল কোয়াড্রেট, কোয়াড্রেটের প্রত্যেকটা লাইন আবার কটাতে ভাঙলো, প্রত্যেকটা লাইন আবার দুটোতে ভাঙলো, তখন এই স্পেক্ট্রাটাকে আমরা কি বলবো, আমরা বলবো ডাবলেট অফ কোয়াড্রেট, ডাবলেট অফ কোয়াড্রেট এই হিসাবে এটাকে বলবো। বেশ, তাহলে এবারে ছবিটা কিরকমই আসবে, হাউ দ্য স্পেক্ট্রা উইল লুক। তাহলে এই আমার যদি 0 1 2 3 4 এই মনে কর 5 এই পর্যন্ত মনে কর আমি নিলাম। তাহলে প্রথমে অ্যালকোহলের OH টা 4.5 এ কি আসবে, এরকম করে ট্রিপলেট এলো, এই ট্রিপলেট এলো। এবারে মাঝখানের CH2 2H ওটা কি আসবে, ডাবলেট অফ কোয়াড্রেট, সেটা কিরকমই হবে দেখ, এই এই রকমই, মানে বোঝার চেষ্টা কর, কোয়াড্রেটের পিক এরকমই হয়, এরকমই হয়। এইটা 1 2 3 4টে পিক, এই প্রত্যেকটা পিক আবার দুটোতে ব্রেক করেছে, এটা দুটোতে ব্রেক করেছে, এটা দুটো, এটা দুটো, এটা দুটো, এটাই হচ্ছে ডাবলেট অফ কোয়াড্রেট। আর তারপরে ফাইনালি এইটা কি না ট্রিপলেট, এই আর এই TMS এ 0। তাহলে এটা হলো C3H, এটা 2H, এটা 1H, মানে এটাকে ইন্টিগ্রেশন করলে 3 আসবে, এটাকে ইন্টিগ্রেশন করলে 2, এটাকে ইন্টিগ্রেশন করলে 1, এটাকে বলা হবে T, এটাকে বলা হবে ডাবলেট অফ কোয়াড্রেট, এটাকে বলা হবে T। এইভাবে এই স্পেক্ট্রাগুলো আসবে। তাহলে এইটা হলো গিয়ে পিওর ইথানল, যেখানে পিওর ইথানলের এইরকমই পিক আসবে। বেশ, এরপরে পিওর ইথানল বা যে টার্মটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সুপ্রা পিওর ইথানল। এরপরে কোশ্চেন হচ্ছে, যদি ইথানলের মধ্যে সামান্যতম অ্যাসিড ইমপিউরিটি থাকে, অ্যাসিড ইমপিউরিটি, ইথানলের মধ্যে কি থাকবে, অ্যাসিড ইমপিউরিটি, তখন কি ঘটনাটা ঘটে, অ্যাসিড অ্যাকচুয়ালি অ্যালকোহলের প্রোটনগুলোকে এক্সচেঞ্জ করায়। কিরকম ভাবে এক্সচেঞ্জ হবে না, দেখ এই ROH প্লাস ROH মানে দুটো পাশাপাশি এই অ্যালকোহলের যে এই এইচগুলো র্যাপিড ওয়েতে এক্সচেঞ্জ হবে, ROH স্টার প্লাস ROH, মানে এই প্রোটনটা এখানে আসবে, এই প্রোটনটা এখানে যাবে, এরকম প্রত্যেক অ্যালকোহল মলিকুলের প্রোটনগুলো কি হয় না র্যাপিডলি এক্সচেঞ্জ হয়। সেই র্যাপিডলি যখন এক্সচেঞ্জ হচ্ছে, সেই জন্য এই প্রোটনগুলোকে বলা হয় এক্সচেঞ্জেবল প্রোটন। এক্সচেঞ্জেবল প্রোটনের ফলটা কি হয়, ফলটা হয় এনএমআর মেশিন যখন এনএমআরটা রেকর্ড করছে, এই প্রোটনের এক্সিস্টেন্সটা, এই প্রোটনটা যে এখানে আছে মানে সেটাকে সময়ের সঙ্গে সঙ্গে মেশিন ভালো করে ধরতে পারে না। মানে ও যদি রেকর্ড করার জন্য মিনিমাম যে টাইমটা প্রয়োজন, সেই টাইমটা যদি এই জায়গাটাতে লোকেট করে যদি থাকে, তবেই মেশিন ওকে লোকেট করবে বা ওর স্প্লিটিং এফেক্টটাকে রেকর্ড করতে পারবে। ও যদি মুভেবল হয়, ওর পজিশনটা যদি ফিক্স না হয়, তখন মেশিন ওকেও লোকেট করতে পারবে না আর ওর পজিশনটাকেও লোকেট করতে পারবে না। ফলে কি হয়, অ্যালকোহলের যে এইচ এর নিজের স্প্লিটিং এবং ও যে অন্যকে যে স্প্লিটিংটা করে সেইটা অতটা প্রমিনেন্ট নয়। ওর নিজের স্প্লিটিং ও অন্যকে যে
স্প্লিটিং করে সেটা প্রমিনেন্ট নয়। শুধু এটাও নয়, আরো একটা মন্তব্য করাটা খুব বাঞ্ছনীয়। আমরা যে বারবার কথাটা বলতাম যে প্রোটন এনএমআর আর কোয়ান্টিটেটিভ, ওর ইন্টিগ্রেশন করলে ওটাও কোয়ান্টিটেটিভ হয় না। এক্সচেঞ্জেবল প্রোটনের ইন্টিগ্রেশন বাকি মলিকুলের ইন্টিগ্রেশনের সঙ্গে মানে কখনোই এক পার হয় না। এক পার মানে কি, একই রকম ভাবে আসে না। তাহলে তখন স্প্লিটিং প্যাটার্নটা কিরকমই হয়, তখন স্প্লিটিং প্যাটার্ন এই মিথাইলের কোনো প্রবলেম নেই। ও যে এইটা হচ্ছে অ্যালকোহলের ওইচটা, তখন ওর ট্রিপলেট আসে না, ও এরকম একটা ব্রড সিংলেট আসে। কি আসে? ব্রড সিংলেট। আর এইটার কি হয়, এই যে ডাবলেট ও কোয়ার্টেটের বদলে শুধু কোয়ার্টেট আসে, কারণ অ্যালকোহলের OH এর যে পরের যে তো স্প্লিটিংটা সেটা কিন্তু আর অবজার্ভ হয় না, ফলে ওটা কোয়ার্টেট আসে, কিন্তু মিথাইলটার কোনো প্রবলেম হয় না, ও যেমন ট্রিপলেট আসে তেমন ট্রিপলেট আসে। তাহলে এটা ট্রিপলেট, এটা ডাবলেট ও কোয়ার্টেটের বদলে মানে শুধু কোয়ার্টেট, আর এই অ্যালকোহলের OH-টা আসে ব্রড সিংলেট। এই ব্রড সিংলেটটা কখনো এরকমই বড় আসতে পারে, আবার কখনো এদের সাপেক্ষে একটু ছোট আসতে পারে। এর কোনো গ্যারেন্টি কিন্তু কিছু নেই, এ কিরকমই আসবে ওর কোনো গ্যারেন্টি নেই, সেটা কেউ বলতে পারবে না। মানে নরমাল ইন্টিগ্রেশনের থেকে ওটা বেশিও আসতে পারে, নরমাল ইন্টিগ্রেশনের থেকে ওটা খুব ছোটও আসতে পারে। এইটাই হচ্ছে এক্সচেঞ্জেবল প্রোটনের সমস্যা। তাহলে যে প্রোটন এক্সচেঞ্জেবল, মানে তাদের ইন্টিগ্রেশনেরও ঠিক ঠিকানা নেই, তাদের স্প্লিটিং প্যাটার্নেরও ঠিক ঠিকানা নেই, তাদের পজিশনটাও কখনো ফিক্সড হয় না। মানে ওরা কোন জায়গাতে ডেল ভ্যালু দেবে সেটাও সবসময় ফিক্সড হয় না। এতগুলো সমস্যা, এবং ওরা অন্যের উপরে যে কাপলিং করবে ওটাও ফিক্সড হয় না। তাহলে কারা কারা এক্সচেঞ্জেবল প্রোটন? মোটামুটি ভাবে অ্যালকোহলিক OH যেমন আমরা বললাম, তেমন আরো যেসব এক্সচেঞ্জেবল প্রোটন, কার্বক্সিলিক অ্যাসিডের H-টা OH, এটা এক্সচেঞ্জেবল প্রোটন। আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিড 10 থেকে 12 রেঞ্জে আসে, এবং একটা হাম্প আসে ব্রড সিংলেট, এরকম করে ব্রড সিংলেট, হাম্প বলা হয় ব্রড সিংলেট। এইটা অ্যালকোহলিক OH এর কথা বললাম। আরো একটা জানা উচিত, অ্যামাইড প্রোটন। অ্যামাইড প্রোটনস আর অলসো এক্সচেঞ্জেবল প্রোটন। ওরা আবার অ্যামিনের প্রোটন, এরাও এক্সচেঞ্জেবল প্রোটন। তাহলে অ্যালকোহল, অ্যামিন, অ্যামাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অল দিস প্রোটনস আর এক্সচেঞ্জেবল প্রোটন। তাহলে আমরা একটা ধারণা ক্লিয়ার করতে পারলাম যে কাদিককে আমরা এক্সচেঞ্জেবল প্রোটন বলবো, এবং তাদের স্প্লিটিং প্যাটার্ন কিভাবে চেঞ্জ হতে পারে। তাহলে আমরা ইথানলের, পিওর ইথানলের প্যাটার্ন দেখলাম, এবং অ্যাসিডিফাইড ইথানলের কি হবে সেটাও আমরা বুঝলাম, এবং এক্সচেঞ্জেবল প্রোটন মানে কি তার কনসেপ্টটাও আমরা বুঝে ফেললাম। বেশ, নেক্সট আমরা কি পড়ব না, অ্যারোমেটিক প্রোটন। আমরা যে বলেছি রিং কারেন্টের জন্য হাইলি ডিসিলেটেড হয়, 7 থেকে 8 এই রেঞ্জে আসে। আমরা তাহলে ডিফারেন্টলি সাবস্টিটিউটেড অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে একটু কোয়ালিটেটিভ আইডিয়া পাওয়ার চেষ্টা করব, যে ডিফারেন্ট টাইপ অফ সাবস্টিটিউয়েন্ট থাকলে সেই সমস্ত অ্যারোমেটিক নিউক্লিয়াসের প্রোটনগুলো কোথায় কোথায় আসে সেইগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। বেশ, একদম প্রথমে আসি আমরা টলুইন মলিকিউল, টলুইন CH3। তো টলুইনের বিশেষত্ব হচ্ছে মিথাইলের সামান্য প্লাস আই এফেক্ট আছে, এবং প্লাস আই এফেক্টটা এমন কিছু কিন্তু বেশি নয়। ফলে এইখানের এই যে 5টা হাইড্রোজেন, অর্থতে 2
মেটাতে একটা প্যারায় একটা। তাহলে টলুইনে কি আছে, অর্থতে একটা, সরি অর্থতে দুটো, মেটাতে দুটো, প্যারাতে একটা। মিথাইলের প্লাস আই এফেক্টটা এমন কিছু বেশি নয়, ফলে এই পাঁচটা যে প্রোটন, এদের ইলেকট্রনিক এনভায়রনমেন্টকে ডিস্টিংগুইশ করা আর যায় না, মানে প্রায় একই রকমই। এবং আমরা বলি এই পাঁচটা প্রোটন প্রায় একই জায়গাতে আসে মোটামুটি। তাহলে কিরকম হয় না, এই যদি আমার হয় 8, এই যদি হয় 0, 4, 3, এই সরি তাহলে এইখানটাতে হবে 2, 3, 1, 6, 7, এই হলো 5। তাহলে এই রকমই যদি হয়, তাহলে এইখানে এই মিথাইল এটা আসে অ্যারাউন্ড 2.2 এবং এটা কি আসবে সিংলেট, ওর পাশের কার্বনে কোনো এইচ নেই, ফলে এই মিথাইলটা 2.2 তে এলো সিংলেট, এটা টিএমএস এর পিক। এবং সাথে রেঞ্জে এরকমই আরেকটা ব্রড সিংলেট, একটা ছোট্ট গুড়ি মতো পিক, এই রকমইটা হয়। তাহলে এক এক করে বলি, এটা হবে টিএমএস এর, এইটাতে ইন্টিগ্রেশন করলে হবে 3H, ছোট s মানে সিংলেট। এইটাকে ইন্টিগ্রেশন করলে পাবি 5H ব্রড সিংলেট, বা এটাকে মাল্টিপ্লেটও বলতে পারিস, হয় ব্রড সিংলেট বা মাল্টিপ্লেট। মানে এইখানে আর কোনো স্প্লিটিং প্যাটার্ন বোঝা যায় না, সবাই এক জায়গাতে এসে মিলে যায়। মানে মিথাইলের প্লাস আই এফেক্টটা এত তার ভ্যালু কম, ফলে এই অর্থ মেটা প্যারা সেপারেট করা আর যায় না। এই ছোট্ট পিকটাকে সরি এরকম জায়গাতে এটা হচ্ছে CH-Cl3 ক্লোরোফর্ম, CdCl3 সলভেন্টের যে ইমপিউরিটি হিসাবে ক্লোরোফর্ম আছে তার পিক হচ্ছে এইটা। তাহলে এইটা গেল গিয়ে প্রথম আমার টলুইনের ক্ষেত্রে। তাহলে আমরা কি দেখছি না, মনো সাবস্টিটিউটেড বেনজিন। এবারে আমরা আসি নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনের ক্ষেত্রে দেখ, নাইট্রো গ্রুপের কি আছে, স্ট্রং মাইনাস আর এফেক্ট আছে। স্ট্রং কি আছে, মাইনাস আর এবং মাইনাস আই দুটোই আছে, ফলে all protons will be extremely dishielded, all protons will be extremely dishielded। তাদের মধ্যেও এই দুটো যে অর্থ হাইড্রোজেন, এরা ম্যাক্সিমাম ডিসিল্ডেড হবে। তাহলে এই দুটো অর্থ হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে, এই দুটো মেটা এইচবি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে, এইচসি প্যারাটা হবে। তাহলে আমরা যদি মোটামুটি এর স্পেকট্রাটাকে বোঝার চেষ্টা করি, আমরা এখানে দিলাম 9, 8, 7, 6 বাকি স্কেলটা আমরা ড্র করছি না, তাহলে এটা এরকমই হবে HA, এটা এরকমই মাল্টিপ্লেট, এরকমই করে দেওয়া মানে কি মাল্টিপ্লেট, কোনো স্প্লিটিং প্যাটার্ন বোঝা যাবে না। এটা এই এলো, তারপরে এইটা আসবে এরকমই একটা মাল্টিপ্লেট, তারপরে আবার এরকমই একটা আসবে মাল্টিপ্লেট। তার মানে এটা হবে 2H ইন্টিগ্রেশন করলে, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে 1H, এটাকে ইন্টিগ্রেশন করলে আবার হবে 2H। তাহলে এটাকে এইটা হচ্ছে HA, এই দুটো অর্থ হাইড্রোজেন ম্যাক্সিমাম ডিসিলরেট, তারপরে কে আসবে HC প্যারাটা, আর সবথেকে কম ডিসিলরেট কে হবে HB। তাহলে ব্যাপারটা বুঝে নে, সবই মাল্টিপ্লেট, কারণ অর্থ কাপলিং হবে, মেটা কাপলিং হবে, প্যারা কাপলিং হবে। তাহলে ওই জন্য আমরা ঠিক করে বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি মানে সিংলেট ট্রিপলেট কিছুটা বোঝা যাবে না, মাল্টিপ্লেট আসবে। সেই মাল্টিপ্লেটের কিন্তু কি এইটা বোঝা যাবে যে এতটা রিজিয়নকে ইন্টিগ্রেশন করলে এটা হবে 2H, এটা অর্থর জন্য, এই দুটো অর্থ।
তারপরে তার ঠিক অর্ধেক মতো ইন্টিগ্রেশন ওয়ালা একটা পিক, সেটা কার কার না তো প্যারা, দেন এটাকে মেটা। তার কারণ মাইনাস আরটা অর্থ প্যারাটাই সবথেকে বেশি প্রমিনেন্ট, তার মানে অর্থ হাইড্রোজেনের ইলেকট্রনের ডেনসিটি সবথেকে কম হবে, বিকজ it will experience both মাইনাস আর মাইনাস আই, আর প্যারাটা শুধু মাইনাস আই এফেক্ট এক্সপেরিয়েন্স করবে। তাহলে আপাতত এইটা আমরা বুঝতে পারলাম কি কি হলো ব্যাপারটা। এরপরে আসি আমরা নেক্সট হ্যালোবেনজিন। হ্যালোবেনজিনের ক্ষেত্রে কি আছে, এই এক্স, এক্স এর কি আছে প্লাস আর আবার মাইনাস আই, ফলে এরও এফেক্টটা খুব একটা এদের উপরে কিছু প্রমিনেন্ট হবে না। এই পাঁচটা যে এইচ, এদের রিজিয়ন ভাগ করা যাবে না, মানে এরা এই অর্থ মেটা প্যারা যে একদম কোনোভাবে মানে দূরে দূরে ওরকম নয়, সে অল্প একটু ডিফারেন্স থাকবে অর্থ মেটা প্যারার মধ্যে, সেটাকে বোঝা যায় না। ওরা একই রিজিয়নে প্রায় চলে আসে, 8-7-6 যদি হয় এরকম করে মোটামুটি ওরা একটা ব্রড রিজিয়নের মধ্যে আসে, যেটা প্রায় একই জায়গাতে। ইন্টিগ্রেশন করলে কি আসে 5H মাল্টিপ্লেট। তাহলে কি বললাম, নাইট্রো গ্রুপের প্রমিনেন্ট এফেক্টের জন্য অর্থ মেটা প্যারা একদম মানে লোকালাইজড হলো, কোনো ঠিক কে কোন জায়গাতে আসবে বোঝা গেল, কিন্তু এর প্লাস আর মাইনাস এই এমন ভাবে জড়িয়ে যায় দুটো এফেক্ট, এটাকে কিন্তু আর বোঝা যায় না এইটা। তাহলে এইটা আমরা কি দেখলাম না, মনো সাবস্টিটিউটেড বেঞ্জিনের ক্ষেত্রে এরকম আমরা দেখলাম। বেশ, এবারে আসি আমরা ডাই সাবস্টিটিউটেড বেঞ্জিন, ডাই সেম সাবস্টিটিউশন। তাহলে প্রথমে আসি কি একের দাগে প্যারা ডাই নাইট্রো বেঞ্জিন, প্যারা ডাই নাইট্রো বেঞ্জিন। তাহলে তার স্ট্রাকচারটা কি এই রকমই, এই নাইট্রো এই নাইট্রো, এই এইচ এই এইচ এই এইচ, প্যারা ডাই নাইট্রো বেঞ্জিন। আমরা মোটামুটি ভাবে কি বলতে পারি, এই চারটে যে প্রোটন এরা একদম কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, চারটে প্রোটন কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে কি হবে, এই চারটে প্রোটনের একটা সিংলেট পিক আসবে, এই 9, 8, 7, এই 8 প্লাস এরকমই একটা সিংলেট পিক আসবে, যেটা 4H সিংলেট। মানে সিংলেট কেন না, এরা চারটেই কেমিক্যালি ইকুইভ্যালেন্ট এবং এরা অবশ্যই এই চারটে প্রোটন ম্যাগনেটিক্যালিও ইকুইভ্যালেন্ট, ফলে এই চারটে সিংলেট একদম একই ভ্যালু। এইটা জানাবো, এটা হচ্ছে প্যারা ডাইনাইট্রো। এবারে যদি আমরা মেটা ডাইনাইট্রোর কথা বলি, মেটা ডাইনাইট্রো এই NO2 এই NO2 এই H এই H এই H এই H, মেটা ডাইনাইট্রোর ক্ষেত্রে কি হবে দেখ, একদম এই অর্থ হাইড্রোজেনটা যে কিনা দুটো নাইট্রোরই মাইনাস আর মাইনাস আই পাচ্ছে, ও হবে হাইলি ডিসিল্ডেড। ভালো করে বুঝে নে, ও দুটো নাইট্রোরই মাইনাস আর আর মাইনাস আই এফেক্ট পাচ্ছে, ফলে হাইলি ডিসিল্ডেড। দেন কে 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 আসবে না, আমার এইটা HB HB, এই দুটো প্রোটন কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, এরা এই নাইট্রোর মাইনাস আর মাইনাস আই, এই নাইট্রোর মাইনাস আর মাইনাস আই পেল। আর এটা HC, এ কি হবে, এ দুটোরই সাপেক্ষে মেটা, ফলে ও অতটা কিছুই হবে না। তাহলে আমরা যদি এটাকে একটা স্কেলে ফেলাই, এটা মনে কর 9, 8, 7, তাহলে HA এ কোথায় আসবে 8.5 মতোতে আসবে, এরকমই হলো। তারপরে HB
এ মনে কর 8-এর মতোতে এলো, তারপরে এটা এরকম এলো, তাহলে এটা 1H, এটা হবে 2H, এটা হবে 1H। একদম ডিস্টিংক্ট পিক, মানে তিনটে জায়গাতে পিক আসবে, সবাই মাল্টিপ্লেট, কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করলে একটা প্রোটন, এটাকে ইন্টিগ্রেশন করলে দুটো প্রোটন, এটাকে ইন্টিগ্রেশন করলে আবার একটা প্রোটন। তাহলে কেন এরকমই সেটা কিন্তু আমরা নিশ্চয়ই বোঝাতে পারছি। তাহলে ভালো করে ব্যাপারগুলোকে বুঝে নিতে হবে যে সাবস্টিটিউশনটা কোন জায়গায় থাকলে এবং সাবস্টিটিউয়েন্টের নেচার কিরকমই থাকলে তোর অ্যারোমেটিক প্রোটনগুলো কোন রিজিয়নে আসবে এবং কটা জায়গাতে পিক আসবে, কত রকমের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওই রিং প্রোটনগুলোর মধ্যে হতে পারে, সেইটা একটু বুঝে নিতে হবে। বেশ, নেক্সট আমরা আসি অর্থো ডাইনাইট্রো বেঞ্জিন। তাহলে এই নাইট্রো, এই নাইট্রো, এইচ এ, এইচ এ, এই দুটো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এইচবি, এইচবি এরা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে এই দুটো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এইচবি, এইচবিও কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে এই দুটো সবথেকে হবে ডিসিল্ডেড। তাহলে এই যদি লিখি 9, 8, 7, তাহলে 8-এর গায়ে ওই রকমই আসবে, আর তারপরে আরেকটু এরকমই আসবে, তাহলে এটাও হবে 2H, এটাও হবে 2H, এটাও মাল্টিপ্লেট, এটাও মাল্টিপ্লেট। তাহলে দুটো সেটস হবে, এই দুটো প্রোটন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট 2H, এই দুটো প্রোটন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট 2H। তাহলে আমরা কি দেখলাম যে ডাই সাবস্টিটিউটেড বেঞ্জিনের কথা দেখলাম আমরা। তাহলে ডিফারেন্ট মানে সেম সাবস্টিটিউশন অর্থো ডাইনাইট্রো, মেটা ডাইনাইট্রো এবং প্যারা ডাইনাইট্রোর কথা দেখলাম। এবারে আমরা যদি ডিফারেন্ট সাবস্টিটিউশন একটু দেখার চেষ্টা করি, যে মানে দুটো ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট, ধর এরকম আমরা যদি এরকম করে বলি অর্থো ক্লোরো নাইট্রোবেঞ্জিন, অর্থো ক্লোরো নাইট্রোবেঞ্জিন, তখন দেখ এইটা ডিফারেন্ট, HB, HC, HD প্রত্যেকটাই প্রোটন কিন্তু ডিফারেন্ট। all four protons are chemically non-equivalent, all four protons are chemically non-equivalent, কিন্তু এটাকে বোঝা যাবে না, মানে চারটে চার জায়গাতে আসবে হেমার স্কেলে, সেটা কিন্তু বোঝা যায় না। ওই 8 থেকে 7 এরকম করে কিছু মাল্টিপ্লেট আসে, সেটা মানে স্পেকট্রার মধ্যে কোন প্রোটনটা কোথায় আসে সেটা মোটেই ভালো করে বোঝা কিন্তু যায় না। এইটা দ্বারা যদি মেটাক্লোরো নাইট্রোবেঞ্জিন হয়, এই ক্লোরো, এই নাইট্রো, এইচ 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 এইচ, এখানেও এই চারটে প্রোটনও এরাও কিন্তু all four protons are magnetically and chemically non-equivalent, এই চারটে প্রোটনও ম্যাগনেটিক্যালি এবং কেমিক্যালি non-equivalent। ফলে এদেরও এই রকমই একটা লং রেঞ্জের পিকগুলো আসে, যেটাকে মোটেই ডিস্টিংগুইশ করা যায় না। লাস্ট যেটা আমরা বলবো কি সেটা না, এরকমই যদি হয় প্যারা নাইট্রোক্লোরোবেঞ্জিন, এইচ 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 এইচ, তখন কিন্তু দেখ এই দুটো এইচ কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, এইচবি, এইচবি এরা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে টু সেটস অফ কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। যারা নাইট্রোর সাপেক্ষে অর্থতে আছে তারা 8-এর গায়ে গায়ে একটু ডিসিল্ডেড হবে, আর যারা ক্লোরিনের গায়ে আছে তারা একটু কম ডিসিল্ডেড হবে। ফলে দুটো একদম ডিস্টিংক্ট পজিশনে 2H মাল্টিপ্লেট করে দুটো সেটস অফ পিক পাওয়া যাবে কমপ্লিটলি ডিফারেন্ট জায়গাতে। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি না, আমরা
বেশ কিছু অ্যারোমেটিক মলিকুলের স্প্লিটিং প্যাটার্ন আমরা একটু ডিসকাশন করে ফেললাম। তাহলে মোটামুটি আমরা সিলেবাসটা এইভাবে কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা কিছু দু একটা ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন যেগুলো মানে কম্পিটিটিভ এক্সামে প্রায়শই দেয়, একটু সেগুলোকে বোঝার চেষ্টা করব, করে একটু কনসেপ্টগুলোকে একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করব প্রবলেমের মতো করে আর কি। সেই ব্যাপারটা কি, সেই কোশ্চেন যদি একটা আধটা কোশ্চেন একটু আমরা ডিসকাশনের দিকে যাই। দেখো প্রথম এরকম একটা কোশ্চেন আমরা যদি বলি, মন দিয়ে শোন, দুটো কম্পাউন্ডের মিক্সচার আছে। কোন দুটো কম্পাউন্ড? না অ্যাসিটোন প্লাস ডাইক্লোরোমিথেন। অ্যাসিটোন আর ডাইক্লোরোমিথেনের মিক্সচার আছে। এদের মিক্সচারে CdCl3 সলভেন্টের মধ্যে দুটো ডিফারেন্ট মলিকুল, ফলে এদের পিক দুটো ডিফারেন্ট জায়গাতে আসবে। শুধু তাই নয়, অ্যাসিটোনের অল 6 প্রোটন আর কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। অ্যাসিটোনের কি স্ট্রাকচার? CH3 COCH3, ডাইক্লোরোমিথেন মানে CH2Cl2। তাহলে এরও একটা সিংলেট হবে, এরও একটা সিংলেট হবে। অ্যাসিটোন যদি আসে 2.2 ppm এ, তাহলে এ আসবে মনে কর 4.0 ppm এ। দুটো ডিফারেন্ট মানে জায়গাতে আসবে। তাহলে এই দুটোকে মিশিয়ে দিয়ে CdCl3 তে স্পেক্ট্রা নেওয়া হয়েছে। কি পাওয়া যাবে স্পেক্ট্রার নেচারটা? না দুটো ডিফারেন্ট জায়গাতে দুটো সিংলেট আসবে। এটা যদি 4 হয়, এটা যদি 3, এটা যদি 2 হয়, এই একটা সিংলেট, এই একটা সিংলেট। এই দুটোর পিকের রিলেটিভ ইন্টেন্সিটি হচ্ছে 1:1। ভালো করে বুঝে নে কি বলেছে। এই দুটো পিকের রিলেটিভ ইন্টেন্সিটি হচ্ছে 1:1। কি চেয়েছে? বলেছে অ্যাসিটোন ইজ টু DCM এদের কোন মোলার রেশিওতে মেশানো হয়েছিল। ভালো করে কোশ্চেনটা শুনুন, এদিকে কোন মোলার রেশিওতে মেশানো হয়েছিল। তাহলে প্রথম কথাটা কি? সেই কথাটা যেটা গত ক্লাসে বারবার বলেছি যে প্রোটন NMR আর কোয়ান্টিটেটিভ। তাহলে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। স্প্লিটিং প্যাটার্নটা এর সিংলেট, এরও সিংলেট, কিন্তু দুটো ডিফারেন্ট মলিকুল, ফলে এই দুটো মলিকুলকে যদি 1:1 মোল রেশিওতে মেশানো হয়, 1:1 মোল রেশিও, তার মানে এর 1 মোল, এর 1 মোল। ভালো করে বুঝে নে, অ্যাসিটোনের 1 মোল মানে 6.023 × 10⁻23 টা অ্যাসিটোনের মলিকুল আছে। ডাইক্লোরোমিথেন 1 মোল মানে 6.023 × 10⁻23 টা মলিকুল আছে। তাহলে এতগুলো অ্যাসিটোন মলিকুলের মধ্যে কতগুলো হাইড্রোজেন আছে? এর সঙ্গে 6 গুণ কর। এখানে কটা H আছে? এর সঙ্গে 2 গুণ কর। তাহলে সলিউশনের মধ্যে এতগুলো হাইড্রোজেন অ্যাটম অফ অ্যাসিটোন আর এতগুলো হাইড্রোজেন অ্যাটম অফ DCM আছে। তখন থিওরিটা বলছে এই দুটো পিকের যে রেশিওটা হবে, এটা যদি অ্যাসিটোন হয় আর এটা যদি DCM হয়, তাহলে কি নাম্বার অফ প্রোটনের রেশিওতে পিকের ইন্টেন্সিটি হবে। তাহলে যদি এই দুটোকে রেশিও করি কি হবে? অ্যাসিটোনটা হবে 6, DCMটা হবে 2। তাহলে তাহলে অ্যাসিটোন ইজ টু DCM বলেছে, তাহলে 3:1। তাহলে এই পিকের ইন্টেন্সিটি হওয়া উচিত 3:1।
যদি 1:1 মোল রেশিওতে মেশানো হয় তাহলে অ্যাসিটোন ইজ টু ডিসিএম, কোনটা আগে পরে ভালো করে বুঝে নিবি। অ্যাসিটোন ইজ টু ডিসিএম এর পিকের রিলেটিভ ইন্টেন্সিটি হওয়া উচিত 3:1, কিন্তু এখন কি বলেছে, এক্সপেরিমেন্টালি পেয়েছে পিক ইন্টেন্সিটি 1:1 ইকুয়াল, তাহলে বলেছে মোলার রেশিও কত, কে কত মোল আছে, তাহলে আমরা বলতে পারি নিশ্চয়ই ডিসিএমটা 3 গুণ আছে, সেই জন্যই এটা 1:1 এসছে, কারণ এখানে 6টা প্রোটন, এখানে 2টো প্রোটন, 6 কে 2 দিয়ে ভাগ করলে কি হয় 3, তাহলে এর থেকে এর প্রোটন সংখ্যা যেহেতু 3 গুণ কম আছে, তাহলে ডিসিএম কে নিশ্চয়ই 3 গুণ মোলে বেশি নিতে হবে টু ইকুইলিব্রিয়েট দ্য প্রোটন, সো দ্য পিক উইল কাম ইন এ 1:1 রেশিও। ফলে ডিসিএম ইজ অ্যাসিটোন ইজ টু ডিসিএম এর মোল রেশিও হওয়া উচিত 1:3, so that the peak intensity will come as 1:1। এই রকম অঙ্ক প্রচুর দেয়। ঠিক একই রকমই আরো একটা কোশ্চেন বলছি, শোন। ইন এ মিক্সচার অফ বেনজিন অ্যান্ড অ্যাসিটোনাইট্রাইল, বেনজিন অ্যান্ড অ্যাসিটোনাইট্রাইলের মিক্সচার আছে, কি দেখাচ্ছে, সোজ সিংলেট অফ ইকুইভ্যালেন্ট ইন্টিগ্রেশন, এদেরও ইকুইভ্যালেন্ট ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন রেশিও হচ্ছে 1:1, তখন কি বলেছে, এদের কোন মোল রেশিওতে মেশানো আছে, তাহলে দেখ বেনজিনের স্ট্রাকচার C6H6, অ্যাসিটোনাইট্রাইল CH3CN, তাহলে এখানে 6টা প্রোটন, এখানে 3টে প্রোটন, তাহলে 1:1 রেশিওতে যদি মেশানো হতো পিক ইন্টেন্সিটি হওয়া উচিত ছিল 6:3 বা 2:1, কিন্তু এটা এসছে 1:1, তার মানে অ্যাসিটোনাইট্রাইল নিশ্চয়ই ডবল নেওয়া হয়েছে, ফলে মোল রেশিও হবে 1:2, বেনজিন ইজ টু অ্যাসিটোনাইট্রাইল, মোল রেশিও মাস্ট বি টেকেন 1:2। তাহলে এই ধরনের প্রবলেমগুলো প্রচুর দেয় পরীক্ষাতে, ক্লিয়ার যেন ধারণা থাকে যে এইগুলোকে কিভাবে সলভ করতে পারা উচিত। এই রকম এই প্রোটন এনএমআর কোয়ান্টিটেটিভ এইটা। নেক্সট একটা টাইপের প্রবলেমের কথা বলছি, দেখ একটা কোনো অর্গানিক মলিকুলের কোনো একটা পিক আসছে কোয়াড্রেট, কোনো একটা অর্গানিক মলিকুলের একটা কোয়াড্রেট যে পিক আসছে, এই যে কোয়াড্রেট পিক, এই কোয়াড্রেট পিকগুলোর ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিয়েছে কত, এটা হচ্ছে 1741 হার্টজ, তারপরেটা হচ্ছে 1747 হার্টজ, তারপরেটা হচ্ছে 1753 হার্টজ, তারপরেটা হচ্ছে 1759 হার্টজ ইন এ 500 মেগাহার্টজ মেশিন। তাহলে একটা 500 মেগাহার্টজ মেশিনে একটা কোয়াড্রেটের এই রকমই ফ্রিকোয়েন্সি গুলো দিয়ে দিয়েছে, বলেছে এইটার করেসপন্ডিং এই পিকটার ডেল ভ্যালু কত আর জে ভ্যালু কত, এইটার ডেল ভ্যালু কত আর জে ভ্যালু কত, কিভাবে ক্যালকুলেট করতে হবে, খুব সহজ, কি এই চারটের আগে গড় করতে হবে, দ্যাট উইল বি দা ডেল ভ্যালু ইন হার্টজ, দ্যাট উইল বি দা ডেল ভ্যালু ইন হার্টজ। তাহলে 1759 প্লাস 1753 প্লাস 1747 প্লাস 1741/4, বা এইটাকে গড় করলে বলতে পারি মাঝের দুটো 1747/2 করলেও একই আসবে, তাহলে এটাকে গড় করলে হবে 1750 হার্টজ। এটা করলে পেয়ে যাবে। তাহলে এইটার যে পিকটা অ্যাকচুয়াল যে
পিকের ভ্যালু মানে ডেল ভ্যালু কি হবে 1750 হার্জ। তাহলে ডেল ভ্যালু ইন পিপিএম কি হবে 1750 মাইনাস 0 হার্জ অফ টিএমএস বাই 500 মেগাহার্জ ইন কি আসবে পিপিএম সমান কি 1750 বাই 500 পিপিএম। 00 কেটে গেল, 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 5 5 25 বাই 10 পিপিএম সমান 3.5। অঙ্কগুলো করতে গিয়ে ভুলভাল যেন না হয়, একটা নিজেদের আইডিয়া উচিত থাকা যে প্রোটন এনএমআর 0 থেকে 7 8 বা 9 পর্যন্ত হয়, এইগুলো যেন ক্লিয়ার আইডিয়া থাকে। এমন একটা অঙ্ক করলি যে তোর ডেল ভ্যালু প্রোটনের জন্য বেরিয়ে গেল কত, মনে কর 20 বা 25, তখন সেটা কিন্তু ভুল, কিছু একটা গন্ডগোল হয়েছে। তাহলে ডেল ভ্যালু হলো এইটা। যে ভ্যালু কি হবে, যে কোনো দুটোর তো ডিফারেন্স করলে কি হবে 6 হার্জ, কি হবে 6 হার্জ। তাহলে এইরকম ভাবে নিউমারিক্যাল প্রবলেম দে তাকে কিন্তু সলভ করতে হবে। বেশ, আর একটা প্রবলেম একটু দেখাই। এরকম একটা মলিকিউল দিয়েছে PHCH2OH, এই প্রোটনটার বলেছে 276 হার্জ, এই প্রোটনটার 144 হার্জ ভ্যালু আসে ইনে 60 মেগাহার্জ মেশিন, আর টিএমএস এর আসে 0 হার্জ ইনে 60 মেগাহার্জ মেশিন। কি চেয়েছে, ক্যালকুলেট ডেল ভ্যালু অফ CH2 and OH, এই দুটো প্রোটনের ডেল ভ্যালু ক্যালকুলেট করো। এবং বলেছে যদি এটা 300 মেগাহার্জ মেশিনে নেওয়া হতো তখন এই ডেল ভ্যালু ইন হার্জে কি আসবে, ইন হার্জে কি আসবে। তাহলে আমরা কি বলবো, প্রথমে বলি ডেল অফ CH2 কি আসবে 276 মাইনাস 0 বাই 60 ppm। এটাকে সলভ করলে কত হবে 276 বাই 60, তাহলে উপরেরটাকে 6 দিয়ে ভাগ করলে 6 4 24, 3 6 6 6 36 বাই 10 সমান 4.6 ppm। এইটা ডেল অফ OH কি আসবে 144 মাইনাস 0 বাই 60, 6 দিয়ে ভাগ কর, 6 দুগুণে 12, 6 4 24 বাই 10 সমান 2.4 ppm। এইটা এলো, এই দুটো ডেল ভ্যালু এইটা এলো। এবারে আমাকে বলেছে 300 মেগাহার্জ মেশিনের এই প্রোটনগুলোর ফ্রিকোয়েন্সি ইন হার্জ কি হবে। তাহলে আমরা কি জানি, ডেল ভ্যালুটা কি হয় না, ডেল ভ্যালু হয় মেশিন ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমি যদি বলি ডেল ভ্যালু অফ CH2 ইন 300 মেগাহার্জ মেশিন, এইটার একই আসবে, কত হবে 4.6, সেইটার x হার্জ মাইনাস 0 হার্জ বাই কি হবে 300 মেগাহার্জ। তাহলে এইটার 300 মেগাহার্জ মেশিনের CH2 হার্জের ভ্যালু কি আসবে 300 ইনটু 4.6 হার্জ সমান কি হবে 3 6 18, 3 4 12, 1 13, একটা 0 কি এলো না 1380 হার্জ। আর সিমিলারলি OH এর কি আসবে 300 ইনটু 2.4 হার্জ সমান 3 4 12, 3 2 6 কে 7, 720 হার্জ। তাহলে এই রকম ভাবে আমাদের নিউমারিক্যাল প্রবলেমগুলোকেও কিন্তু সলভ করতে হয় এই চ্যাপ্টারে। তাহলে আমরা আর এই
নেমারের ক্লাস আর আমরা ইনক্রিজ করব না, এখানেই আমরা শেষ করলাম। এবং এই সঙ্গে সঙ্গে কিন্তু তোদের সেমিস্টার 4 এর সিলেবাসটাও কমপ্লিট হয়ে গেল। মেন যে বক্তব্যটা, এই স্পেকট্রোস্কোপি চ্যাপ্টারে যত প্রবলেম সলভ করবি তত নিজেদের নলেজ ক্লিয়ার হবে। যত প্রবলেম সলভ করবি তত নলেজ ক্লিয়ার হবে, তত স্ট্রাকচার ইলুসিডেশন, কোশ্চেন কি হবে, কোনো আননোন স্ট্রাকচার সলভ করতে হবে, পুরোটাই প্র্যাকটিস ডিপেন্ডেন্ট। ফলে আমি কয়েকদিনের পর থেকে মাঝে মাঝে লাইভ ক্লাস নেব, যেখানে এরকম করে তো আর বোর্ডে ডিসকাশন করা যাবে না, লাইভ ক্লাস নেব। সেখানেই আমরা যার যা যাবতীয় কোশ্চেনগুলো জোগাড় করবি ইউনিভার্সিটি সাল থেকে, কম্পিটিটিভ এক্সাম থেকে, সেইগুলো আমরা সলভ করতে থাকবো। করলেই নলেজগুলো কিন্তু একদমও ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকবে।